আসসালামু আলাইকুম, আমি তারেক আজাদ। আজকে এসেছি মিয়াদ দালানে। চলুন দেখা যাক কি ইতিহাস ঐতিহ্য বহন করে আমাদের এই মিয়াদ দালান। সেলিম চৌধুরীর সাথেকার যে জেল ছিল, ঐতিহাসিক এই বিল্ডিং এর বয়স এখন থেকে প্রায় 200 বছরের পুরান। 1229 সালে এই বিল্ডিংটির কাজ সম্পূর্ণ হয় এবং এই বিল্ডিংটি কাজ সম্পূর্ণ করতে প্রায় 7 বছর সময় লাগে। এই বিল্ডিং এর বর্তমান যে কেয়ারটেকার স্বপন মিয়া, আমরা চলুন তার কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, আপনার নামটা এবং পরিচয়টা বলতেন। আমি স্বপন মিয়া, এই বাড়ির শরীর। আমার বাপের নাম গোলাম মোস্তফা মিয়া। এই বাড়িটা তৈরির ইতিহাস বা এরকম কি জানেন আর কি? যতটুক জানি ততটুক বলছি। এই বাড়িটা নির্মাণ করেছে সেলিম চৌধুরী, সম্রাট শাহজাহানের বংশের। উনি ছিল আউলিয়া। জি। ওনার প্রথম স্ত্রীর সন্তান ছিল, কোরআনের লাইনের একটা উস্তাদ ছিল। ওনার অনুগত একটা জেন ছিল। আর ব্যবসা ছিল চিটাগাংতে মাল কিনে কলকাতায় বেচা, কলকাতা থেকে মাল কিনে চিটাগাং বেচা। অনেক ধনী ব্যক্তি ছিল। আচ্ছা। তো উনি হঠাৎ করে বাড়ি থেকে চিন্তা করলো আমি একটু ভ্রমণ করবো। জি। ভ্রমণ করে নদীপথে, নবগঙ্গা নদীপথে আসছিল। আসার পথে মাগুরা ঝিনাইদহ মাঝামাঝি হোক আর হলো 3 ভাগের 1 ভাগ হোক আর যাই হোক, এই ডানের দিকে একটা ঘোষপাড়া আছে। জি। তো ঘোষপাড়ায় ঘোষের মেয়ে নদীতে গোসল করতে আসছে আর উনি তখন যাচ্ছে। জি। তা উনার চেহারা দিকে উনি খুব মুগ্ধ হয়েছে এবং পা পর্যন্ত চুল ছিল এবং চেহারা ছিল অতি সুন্দর। তা ওনার চেহারা দিকে ঘোষের প্রস্তাব দিয়ে উনি মুসলমান বানিয়ে ওই ঘোষের মেয়েটাকে বিয়ে করে। জি। বিয়ে করার পরে উনি বাড়ি যখন যায় তখন ওনার বাপ হলো বাড়ি উঠতে দেয় না, ওনাকে বাড়ি থেকে বিতাড়িত করে দেয়। জি। কোরআনের লাইনে যে উস্তাদ, সেই উস্তাদের বলে যে এরকম বাপ তো বাড়ি থেকে বিতাড়িত করে দিল, আমি এখন কি করতে পারি? তা বললো সমস্যা নেই, তুমি নদীপথে চলে যাও, যেখানে যাই দেখো ব্যাঙে সাপ ধরে খাচ্ছে, সেখানে বাড়ি পাবে। জি। তখন উনি এই নদীপথে আসছিল বিবি নিয়ে, কাজের মেয়ে, কাজের ছেলেদের নিয়ে আসছিল। আসার পথে এই জায়গায় এসে দেখা যায় ব্যাঙে সাপ ধরে খাচ্ছে। সাপে ব্যাঙ ধরে, কিন্তু ব্যাঙে সাপ ধরে খাবে। জি। পদ্মপাতার উপরে খোলা ব্যাঙ আর পাশ দিয়ে যাচ্ছে ছোট সাপ, তাই ধরে খাচ্ছে। তখন ওনার উস্তাদের কথা মনে উঠে উনি তখন এখানে তাবু খাটিয়ে সুন্দর একটা পরিবেশ করে বিবি রেখে, কাজের মেয়ে, কাজের ছেলেদের রেখে উনি নলডাঙ্গা জমিদারের কাছে বলে যে আমার জমি দিতে হবে, আমি বাড়ি করবো। তখন ওনার পরিচয় শোনার পরের কাছে ঠিক আছে তাহলে তুমি খাজনা দাও। তখন পুরো গ্রামের খাজনা দিয়ে দেয়। জি। দেওয়ার পরে ওনার বিবির নামে নামকরণ হয় এই গ্রাম। ওনার বিবির নাম হচ্ছে মুরারিবালা আর এই গ্রামের নাম হচ্ছে মুরারিদহ। তারপরে উনি সবাইকে রেখে কলকাতায় যে রাজচন্দ্র রাজমিস্ত্রি নিয়ে আসে, 3টে যোগাইলে নিয়ে আসে, আর ওনার অনুগত জেন ছিল। এই 5 জন মিলে 7 বছর বাদে বিল্ডিং তৈরি করে। কলকাতা থেকে কাঠ নিয়ে আসে, বিভিন্ন তালে ব্যস্ত ছিল বিভিন্ন লোক, বহুত লোক, কিন্তু মূল বাড়ি ভিত্তি করেছে এরকম 7 বছর বাদে এই 5 জন জেনের সহযোগিতায়। জেনরা তো হাত দিয়ে কাজ করে না, সহযোগিতায়। জি। যে সময় বিল্ডিংটা তৈরি করে তখন খোদাই করে লেখা আছে শ্রী শ্রী রাম মুরারিদহ গ্রাম ধাম বিবি আশাপন্নেসা নাম কি কইব হরে রোবা খান ইন্ডিয়ার অমরাপুর নবগঙ্গার উত্তরধার 75,000 টাকায় করিলাম নির্মাণ। এদেশে কারো সাধ্য বাদিয়া নদী রঙ্গ জলমধ্যে কমল সমান কলকাতা রাজচন্দ্র রাজ 1229 সালে শুরু করে কাজ 1236 সালে সমাপ্ত দলা। ইতি সেলিম চৌধুরী। উনি বসবাস করতে করতে উনি মুরব্বী হয়ে মারা যায়। কিছুদিন পর ওনার বিবি মারা যায়। এই বাড়ির যে আসবাবপত্র ছিল সব কাজের লোকেরা, কাজের মেয়েরা ভাগযোগ করে নিয়ে চলে যায়। বেশ কিছুদিন পরিত্যক্ত হয়েছিল এবং এই পুরো গ্রামটাই আবার খাস হয়ে যায়, জমিদারের নিয়ন্ত্রণে চলে যায়। মানে আপনি এখানে আছেন, আপনার কোনো এটা বাড়ি নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা? বা বাড়ি নিয়ে পরিকল্পনা আছে। আছে মানে কি, আমি সব সময় চিন্তা করি যে এই বাড়ির কোন জায়গায় কোন জিনিসটা করলে সুন্দর আসবে, ভালো হবে এবং আগেকার মতো হবে, এই চিন্তা ভাবনা হিলকে আমি সবসময় করি। তো অর্থের জন্য হিলকে আমি পারি না। তাছাড়া সবসময় আমার ওই চিন্তায় যে এই বাড়িটা আবার পুনরায়
উজ্জীবিত করা যায় কিভাবে, এই নিয়ে করছেন। এখানে কি কোনো জিনের উপদ্রব বা এরকম কোনো কি দেখেছে বিষয়? দিনের উপদ্রব না, সেলিম চৌধুরীর সাথেকার যে জেন ছিল সে জেন এখনো আছে। একদিনকে হঠাৎ করে আমি এখানে শুয়ে আছি সোফা সিটে, ছাদে দেখি যে লোকজন হাঁটাহাঁটি যেরকম করলে শব্দ হয় এরকম শব্দ আছে, সেটা রাত 12টার পর। আচ্ছা, আবার একদিনকে এই বেডে শুয়ে আছি, আমার হাত দিয়ে উঁচু করে আমার আচরণ দিয়েছে। হ্যাঁ, মানে এইরকম বেশ কিছু। শেখপাড়ার একটা ছেলে ছাদে থেকে একটা ইটের টুকরো নিয়েছিল, নিয়ে মানি ব্যাগে করে নিয়ে যাচ্ছিল, যার পথে ওনার অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙেছে। হাত ভাঙা রাতে শুয়ে আছে, শুয়ে থাকলে বিভৎস স্বপ্ন দেখে, বিভৎস স্বপ্ন, এমন স্বপ্ন দেখে রাতে ঘুমাতে পারে না। তারপরে এসে ইটের টুকরো জায়গায় রেখে আমার কাছে মাপ চেয়ে তারপরে যাই, তারপর সেই লাগে। মানে এইরকম বেশ কিছু হইল আছে। তো এটাই ছিল মূলত এই ভবনের ইতিহাস। এছাড়াও এই ভবনে আছে নানা রকম শিল্পকর্ম ও আসবাবপত্র, যা বর্তমানে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। দোতলা ভবনের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলে ফটকের ডান এবং বাম পাশে আছে বিশাল বৈঠকখানা, যেটি অবহেলা অযত্নে অতিথিদের অপেক্ষায় প্রায় বিলীন হয়ে গেছে। বৈঠকখানা পেরিয়ে সামনে দেখতে পাই প্রাচীরের বিশাল দেওয়াল, যেটি মূলত অন্দরমহল এবং বাইরের মহলকে পৃথক করে রেখেছে। এরপরেই আমরা দেখতে পাই প্রধান ভবন, যেটির নিচতলা খাবারের ঘর এবং উপরের তলায় বসবাসের ঘর। প্রধান ভবনের বাম দিকে আছে ছোট্ট অন্ধকার কুটুরি, যেটির ইতিহাস প্রায় অজানা। অন্ধকার কুটুরির একটি মাত্র জানালা দিয়ে দেখা যায় নবগঙ্গা নদী, যেটিও প্রায় মৃত। ভবনের ডান দিকে আছে রান্নাঘর। রান্নাঘরের তৈজসপত্র রাখার স্থান দৃশ্যমান থাকলেও নেই কোনো ছাদ, নেই কোনো তৈজসপত্র। অবহেলায় রান্নাঘরটিও তার অস্তিত্ব হারাচ্ছে। রান্নাঘরের সাথেই আছে মৃত এক গোসলখানা, যার অস্তিত্ব খুঁজে পাওয়াই দুষ্কর। দোতলা ভবনের দ্বিতীয় তলায় রয়েছে একটি খোলা বারান্দা। এছাড়াও বাড়ির প্রতিটি দেওয়ালে আছে নানা রকম চিত্রশিল্পকর্ম, যা বাড়ির ইতিহাসকে বহন করে। তবে কালের পরিক্রমায় প্রায় সবই ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। তো এটাই ছিল প্রাচীন বাংলার ইতিহাস ঐতিহ্য, যা আমাদেরকে আমাদের ঐতিহ্য মনে করিয়ে দেয়। মিয়ার দালান থেকে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।